সংসারের কোলাহল থেকে দূরে কিছু মানুষ চিরকাল আড়ালেই থেকে যায়। তাদের গল্প কোনো বড় ইতিহাসে লেখা থাকে না, কিন্তু মানুষের মনে তারা এক গভীর দাগ কেটে যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে এমনই এক সরল অথচ আত্মমর্যাদাপূর্ণ মানুষের গল্প আজ আপনাদের শোনাব। শ্রুতিশ্রবণে আমাদের আজকের নিবেদন রামতারণ চাটুর্যে, অথর। 15-16 বছর আগেকার কথা। পটলডাঙ্গা স্ট্রিটে এক বেঞ্চি পাতা চায়ের দোকান রামতারণ বাবুর সঙ্গে আমার আলাপ শুরু হয়। 1 পয়সা দামের এক পেয়ালা চা। গোলদিঘি বেরিয়ে এসে সস্তায় চা পান সারতে দোকানটাতে ঢুকলাম। আমার দরের আরো 5-6টি খরিদ্দার অত সকালেও সেখানে জমায়েত হতো 1 পয়সার এক পেয়ালা চা খেতে। এই দলের মধ্যে অনেকেই 25/2 নং মেশবাড়ির অধিবাসী। একমাত্র রামতারণ বাবুই ছিলেন গৃহস্থ লোক, যিনি ভাড়াটে বাড়িতে বাস করেন, মেশে নয়। সেই জন্যই তার সঙ্গে আলাপের প্রবৃত্তিটা আমার হয়তো অত বেশি ছিল। তখন থাকি মেশে গৃহস্থ বাড়ির মধ্যে একটা নতুন জগৎ দেখতাম। রামতারণ বাবুর সঙ্গে এই ধরনের দেখাশোনা প্রায় 3-4 মাস ধরে হলো। অবশ্যই চায়ের দোকানে যেমন আলাপ হওয়া সম্ভব তেমনই। নমস্কার, এই যে কেমন আছেন? আমার ওই একরকম কেটে যাচ্ছে। আপনি? ওই একরকম। একদিন রামতারণ বাবু বললেন, কোন দিকে যাবেন? চলুন গোলদিঘিতে। দুজনে একখানা বেঞ্চির উপর এসে বসে রামতারণ বাবু একটা বিড়ি ধরালেন। তারপর বললেন, একটা কথা আজ শুনলাম, শুনে বড় খুশি হলাম, তাই আজ আপনাকে একটু আলাদা করে এখানে আনা। আপনি নাকি লেখক, শুনলাম নাকি একখানা বই লিখেছেন, অনেকে ভালো বলছে। আমার সসংকোচ বিনয়কে তিনি হাত নাড়া দিয়ে হটিয়ে বললেন, বাহ, এতে আর অত ইয়ের কারণ কি, ভালোই তো, বেশ বেশ বেশ, বড় সন্তুষ্ট হওয়া গেল। সুরেন কাল আমায় বিকেলে বলছিল কি না। আমি চুপ করেই রইলাম। রামতারণ বাবুর বয়স আমার চেয়ে অনেক বেশি। মাথার চুল একটিও কাঁচা নেই। তাকে একটু সমীহ করেই চলতাম। বিড়ি, সিগারেট চায়ের দোকানেও কখনো তার সামনে খাইনি। রামতারণ বাবু গম্ভীরভাবে বললেন, বড় আনন্দ হলো আপনার পরিচয় জেনে। শুনলাম নাকি আপনার বই বেশ বিক্রি সিক্রি হয়। ওই একরকম হয়, মন্দ নয়। বটে। রামতারণ বাবু একটু চুপ করে থেকে বললেন, তবু কিরকম বিক্রি হয়? একটা এডিশন ফুরিয়েছে? আগে এই 2nd এডিশন চলছে। কতদিনে হলো? ধরুন তা প্রায় 1.5 বছর। বটে। রামতারণ বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। আমি ঠিক বুঝতে পারলাম না আমার বইয়ের 2nd এডিশন হওয়া এমন কি একটা সামাজিক দুর্ঘটনা। আবার তিনি বললেন, আজকাল হয়েছে যত সব বাজে বইয়ের আদর, লোকের রুচিও গিয়েছে নেমে। আমি মনে মনে ভীষণ রেগে গেলাম। আমি নতুন লিখতে আরম্ভ করিনি, 5-7 বছরের মধ্যে 2টো উপন্যাস ও অনেকগুলি ছোট গল্প লিখেছি। লোকে সেগুলো মন্দ বলেনি। উনি প্রবীণ ব্যক্তি, কোথায় আমায় উৎসাহ দেবেন তা নয়, আমার বইকে বাজে বইয়ের পর্যায়ে ফেলে দিলেন এক নিঃশ্বাসে। কি করে জানলেন উনি? পড়েছেন আমার বই? লেখকের অভিমান একটু বেশি। আমি বেঞ্চি থেকে উঠে বললাম, আচ্ছা চলি, কাজ আছে।
না না, বসুন। এই দেখুন, রেগে গেলেন? এই আপনাদের মতো ইয়ং লেখকদের বড্ড একটা শুনুন, আমি বলছি কি, আপনি বোধহয় জানেন না, আমিও একজন অথর। অথর কথাটা বেশ গাল ভরা করে সময় নিয়ে টেনে টেনে উচ্চারণ করলেন। অথর। আমার বিরক্তি কেটে গেল এক মুহূর্তে। বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করি, ও, আপনার কি কি বই? উপন্যাস না ধর্মগ্রন্থ? একটা সন্দেহ জেগেছিল মনে, বোধহয় ধর্মগ্রন্থই হবে। কিন্তু আমায় আরো বিস্মিত করে উনি বললেন, উপন্যাস। আমি বললাম, আপনার নাম তো রামতারণ, রামতারণ চাটুর্যে, নাম শোনা আছে। আমার বইয়ের নাম রঙের গোলাম, পরশমণি, সোনার বাংলা। ও আচ্ছা, কোথাও নাম শুনেছি বলে মনে করতে পারলাম না। তবু আপ্যায়ন ও হৃদ্যতার সুরে বললাম, বেশ বেশ, বড় খুশি হলাম। এতদিন ধরে চায়ের দোকানে মেলামেশা কই, এ কথা তো এতদিন শুনিনি, আজই প্রথম। রামতারণ বাবু বললেন, আরে, আমিও তো আজ প্রথম। সেই থেকে ওর সঙ্গে আলাপ ঘনিষ্ঠ হয়ে জমল। রোজ চায়ের দোকানে দেখা, প্রায় গোলদিঘির বেঞ্চিতে দুজনে নিভৃত আলাপ। একদিন রামতারণ বাবু বললেন, চলুন আমার বাড়ি একদিন। কবে যাবেন বলুন? এর 2-3 দিন আগে থেকে রামতারণ বাবু আমায় ধরেছেন। তার একখানা বই আছে, বছর কয়েক আগে লিখেছেন, সেখানার জন্যে প্রকাশক জোগাড় করে দিতে হবে। বুঝলাম যে বইখানা আমায় দেখাবার উদ্দেশ্যেই উনি বাড়িতে নিয়ে যেতে চান আমাকে। সেজন্যই যেতে নাড়াচ্ছিলাম। কি জানি কিরকম বই প্রকাশক জোগাড় করে দিতে পারবো কি না, বাড়ি গিয়ে মাখামাখি করলে একটু চক্ষু লজ্জার মধ্যে পড়তে হবে। সুতরাং আমি কাজের অজুহাত দেখিয়ে কেবলই দিন পিছিয়ে দিই। 1-2 মাস এইভাবেই কেটে গেল। একদিন সকালে মেশে বসে আছি, রামতারণ বাবু এসে হাজির। কখনো আসেননি, একটু খাতির করা গেল ভালোভাবেই। প্রবীণ সাহিত্যিক তো বটেই একজন। আমায় বললেন, একটা বিশেষ কাজে এলাম ভায়া। বলুন। আপনাকে বলতে কোনো আপত্তি নেই, আমার একখানা বইয়ের সেকেন্ড এডিশন হবে। ফার্স্ট এডিশনের বই এখনো আর বাজারে নেই, খবর পেয়েছি। একটা প্রকাশক জোগাড় করে দিন, কিছু টাকার বড় দরকার হয়েছে। বইখানা কি? রঙের গোলাম, আমার বইয়ের মধ্যে সবচেয়ে ভালো বই। বেশ নাম আছে বইখানার, বাজারে যাচাই করে দেখলেই বুঝতে পারবেন। ও, দিতেই হবে ভায়া, একটু টানাটানি পড়েছে, টাকা কড়ির কিছু আশা দরকার, যেখান থেকেই হোক, বুঝলেন। রামতারণ বাবুর বাড়ি একদিন যেতেই হলো। একতলা 2-3টে ঘর, বাইরের ঘর নেই। তার বদলে ঢুকবার পথে অতি সংকীর্ণ স্থানটুকুতে একখানি বেঞ্চি পাতা, তাতেই বসলাম। রামতারণ একটা বাটিতে চিড়ে ভাজা নিয়ে এলেন। একটি ছোট ছেলে চা দিয়ে গেল। আতিথেয়তায় কোনো ত্রুটি হলো না। অত্যন্ত অনুরোধে পড়ে এসেছি, রামতারণ বাবুর কোনো উপকার করতে পারবো কি? যদি পারি তো খুব আনন্দিত হব। সুতরাং কথাটা পেরে বললাম, তাহলে এবার, হ্যাঁ, এবার নিয়ে আসি। একটু পরে খান্দই মোটা পুরনো বাঁধানো খাতা এবং এক বোঝা কাগজ নিয়ে রামতারণ বাবু আবার এসে বললেন আমার কাছে। একখানা খাতা খুলে আমায় দেখাতে লাগলেন। বিভিন্ন সংবাদপত্রে ও সাময়িক পত্রিকায় তার বই সম্বন্ধে যেসব সমালোচনা বার হয়েছিল, সেগুলোর কাটিং আঠা দিয়ে মারা। কাটিংগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে, বহুকাল আগের জিনিস। সেসব সাময়িক পত্রিকার মধ্যে একখানারও নাম আমি শুনিনি। 20 শতাব্দীর প্রথম দশকে তাদের অস্তিত্ব ছিল, বহুকাল তারা মরে ভূত হয়ে গিয়েছে। তারা সকলে বলছে রামতারণ বাবুর
রঙের গোলাম লিখে বঙ্কিমের খ্যাতির প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এমন ভাব ও ভাষা বাংলা সাহিত্যে দুর্লভ। এই ধরনের সব কথা রামতারণবাবু সলজ্জ বিনয়ের সঙ্গে লাইনগুলো আমায় আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলেন। একখানা পত্রিকাতে লিখছে রামতারণ চট্টোপাধ্যায় বর্তমানে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। তখন কথাশিল্পী শব্দটির সৃষ্টি হয়নি। বাঙালি সমাজের নিখুঁত ছবি তাহার নিপুণ লেখনীর সাহায্যে এই উপন্যাস খানিটিতে ফুটাইয়া তুলিয়াছেন। এই ধরনের আরো অনেক কিছু। সকলের অপেক্ষা আশ্চর্যের বিষয়, হংকং থেকে মুদ্রিত এক ইংরেজি খ্রিস্টানি কাগজে তার বইখানার নাম প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে। আমি সত্যি অবাক হয়ে গেলাম। রামতারণবাবু নিতান্ত যা লোক নন দেখছি। আমি নিজে লিখি বটে, কিন্তু কই স্বদেশ ছাড়া বিদেশের কোনো কাগজে আজও পর্যন্ত আমার সম্বন্ধে একটা লাইনও বেরোয়নি। যত বড় তারা বলেছে রামতারণবাবুকে, তত বড় আমাকে আজও কেউ বলেনি। কিন্তু এসব অতীত যুগের কাহিনী। আমি তখন নিতান্ত বালক, যখন রামতারণবাবু বঙ্কিমের কলম কেড়ে নি করছিলেন। যদিও উক্ত ব্যক্তি সে দুর্ঘটনা ঘটার পূর্বে ইহলোক ত্যাগ করেছিলেন, কত যত্নে রামতারণবাবু খাতাখানা রেখে দিয়েছেন আজও। কতকাল আগের সেসব কাগজ, যাদের নামও আজকাল কেউ জানে না। বিবর্ণ হলদে হয়ে গিয়েছে কাটিংগুলো। কত যত্নে কাটিংগুলোর ওপরে নিজের হাতে তারিখ লিখে রেখেছেন সেখানে। 19 জানুয়ারির 1902, 2রা মে 1905, 17ই ডিসেম্বর 1904। 1934 সালে বসে সেসব তারিখকে যেন বহুযুগ পূর্বের কথা বলে মনে হচ্ছিল আমার। আমি তখন ছেলে মানুষ, হয়তো তুততলার রাখাল মাস্টারের পাঠশালায় পড়ি। কতকাল কেটে গিয়েছে, তারপর কত ঘটনা ঘটে গেল আমার জীবনে। তবে এসেছে 1934 সাল আজ। আর উনি সেই সব দিনের নামজাদা লেখক। তবে এমন হলো কেন? এত যিনি নামজাদা লেখক এক সময়ের, আজ তিনি একখানা বই প্রকাশ করবার জন্যে আমার মতো লোকের শরণাপন্ন হয়েছেন কেন? 30 বৎসরের মধ্যে এমন গুরুতর পরিবর্তন কিভাবে সম্ভব হলো কি জানি। রামতারণবাবু হাসি মুখে বললেন, দেখলেন সব? আগে হ্যাঁ। হংকং টাইমসটার কাটিং দেখলেন? আগে হ্যাঁ, দেখলাম। আপনার দেখছি আন্তর্জাতিক খ্যাতি ছিল এক সময়ে। তা রামতারণবাবু সলজ্জ হাস্যে চুপ করলেন। আমি বললাম, কতদিন আপনি লেখেননি? লিখব না কেন, লিখি, তবে মধ্যে দিন কতক বন্ধ করেছিলাম। কেন? ইংরেজি কাগজের মোহে পড়েছিলাম। সে কি রকম? একটা আমেরিকান পেপারে ভারতবর্ষের কথা লিখতাম, তারা বেশ টাকা দিত। তাতেই বাংলা লেখা ছাড়লেন? পয়সা পাচ্ছি ভালো, আর বাংলা লিখে কি হবে এই ভাবলাম। তারপর দেখলাম বাংলা না লিখলে মনের খুঁতখুঁতুনি যাচ্ছে না। কতগুলো উপন্যাসের প্লটও মনে এলো, আবার তখন বাংলা লিখতে হাত দিলাম। কিন্তু কি জানি কি হয়ে গিয়েছিল ইতিমধ্যে, আর প্রকাশক পাচ্ছি নে মোটে। এদিকে সে আমেরিকান কাগজের সঙ্গেও আজকাল আর সম্পর্ক নেই। আর তারা হাত গুটিয়েছে। আগে বেশ টাকা দিত, কাগজ বোধহয় তাদের উঠেই গিয়েছে, চিঠিও লেখে না আর। তাই তো। রামতারণবাবু একটা বান্ডিল খুলে কতগুলো পুরনো বই আমার সামনে ধরে বললেন,
এই দেখুন আমার সব বই। অনেক দিনের ছাপা, অনেক দিন আগের কাগজ, সেকালের ধরনের চটকদার বাঁধায়, সোনার জলে রূপোর জলে নাম লেখা। বইগুলোর বাঁধাই শুধু শক্ত কাগজের বোর্ডের, কিরকম ঘোরানো গড়নের অক্ষর। গ্রন্থকারের নামের পূর্বে লেখা আছে অমুক অমুক বইয়ের লেখক শ্রী রামতারণ চট্টোপাধ্যায়। একখানা বই হাতে দিয়ে রামতারণ বাবু সগর্বে বললেন, এই আমার রঙের গোলাম। আগ্রহের সঙ্গে বইখানা হাতে নিলাম। বইখানার প্রথম দিকে এক সুদীর্ঘ ভূমিকা, শ্রী ভুবন মোহন শর্মণঃ নাম লেখা আছে ভূমিকার শেষে। আর ভূমিকায় লেখা আছে, আমি এই পুস্তকখানির ভূমিকা লিখিতে অনুরুদ্ধ হইয়াছি। আমার সব ভালো লাগিয়াছে। আমার মনে হয় আমি নিঃসংকোচে লিখিতেছি। হিন্দুর পবিত্র বর্ণাশ্রম ধর্মের আদর যতদিন থাকিবে ততদিন সাধারণ্যে এই পুস্তকখানির আদর, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতবার জেনে আমি লিখেছেন ভূমিকায়, যাকে এত অনুরোধ করে ভূমিকা লেখানো হয়েছিল একদিন, আজ 30 বৎসর পরে তাকেও লোকে বেমালুম ভুলে গিয়েছে। আমার তো মনে হলো না এ নাম কখনো শুনেছি। রামতারণ বাবু বললেন, ভূমিকাটা দেখেছেন? আগে হ্যাঁ, ভুবন বারুজ্যের লেখা। কথাটা বলেই রামতারণ বাবু আমার মুখের দিকে চাইলেন, বোধহয় লক্ষ্য করবার জন্যে এর নাম শুনে আমার মুখের ভাব কেমনতর হয়। কিন্তু আমার মুখের ভাবের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলেই আমার ধারণা। তবুও গলায় যতদূর সম্ভব সম্ভ্রমের সুরে এনে বললাম, তাই দেখছি। রামতারণ বাবু বললেন, আরো আছে বইয়ের পেছনে, উল্টে দেখুন, অনেক লোকের মতামত ছাপানো আছে। আমি উল্টে দেখি, সত্যি অনেকে ভালো বলেছে বইখানাকে। ওদের মতামত ছেপে দেওয়া আছে বটে, কিন্তু যেসব লোকের মতামত ছাপানো হয়েছে তখনকার দিনে তাদের ব্যক্তিত্ব হয়তো যথেষ্টই ছিল, তাদের মতামতের মূল্যও ছিল সেই অনুপাতে। আজকাল তাদের কেউ চেনে না, তাদের মতামতের মূল্য কানাকড়িও না। যুগ পরিবর্তন হয়েছে। সেদিনের বাণী যারা শুনেছিলেন, আমড়া গাছের পাকা পাতার মতো তাদের দিন ঝরে গিয়েছে, তাদের আজ কেউ চেনে না। তত্ত্বটা কি অদ্ভুতভাবে উপলব্ধি করলাম সেদিন সেখানে বসে। আমার সামনে নোনা ধরা পুরনো দেওয়াল, চুন বালি খসে অনেকখানি করে ইট বেরিয়ে পড়েছে। এক গাদা পুরনো বাঁধানো খাতা, জীর্ণ হলদে বিবর্ণ খবরের কাগজের কাটিংয়ে ছাপানো জীর্ণ হলদে বিবর্ণ প্রশংসা, যাদের মতামত তারা ইহলোকের হিসেব চুকিয়ে ফেলেছে বহুকাল, পুরনো কাগজপত্রের ভ্যাপসা গন্ধ। প্রবীণ পক্ককেশ গ্রন্থকার রামতারণ চাটুজ্জে সামনে বসে শিরাবহুল হাতে পুরনো বইখানার পাতা উল্টাচ্ছেন। মন খারাপ না হয়ে পারে না, আমিও লেখক। আমার চেয়ে অনেক বড় দরের লেখক ছিলেন ইনি একদিন। দিন চলে যায়, থাকে না। এ যুগের বিখ্যাত ঔপন্যাসিকের বইয়ের জীর্ণ পাতা ও যুগে লাইব্রেরির
আলমারির পেছনে তেলাপোকায় কাটে, ওজন দরে বিক্রি হয়। রামতারণবাবু বললেন, দেখেছেন, এই দেখুন রায় বাহাদুরের মদ। কোন রায় বাহাদুর? রায় বাহাদুর যোগেন্দ্রনাথ মুন্সি। কত বড় কলকাতায় হেন সভ্য ছিল না যেখানে রায় বাহাদুর সভাপতিত্ব না করতেন। ও, চিনলাম না। যেমন চিনিনি বইয়ের ভূমিকা লেখক ভুবনমোহন বারুজ্যকে। রামতারণবাবু এইবার রঙের গোলাম সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। কে পড়ে কবে কি বলেছিল, কোন সভায় তার সম্বন্ধে কি কি বলা হয়। রঙের গোলাম সম্পূর্ণ নতুন ধরনের জিনিস বাংলা সাহিত্যে। ও ধরনের প্লট নিয়ে কেউ কখনো লেখেনি। আমাকে বললেন, নিশ্চয়ই আপনি পড়েছেন। পড়েননি? পড়িনি একথা বলতে কষ্ট হলো ওর সাগ্রহ প্রশ্ন ভরা দৃষ্টির সামনে। বললাম, নিশ্চয়ই। এরপরেই তিনি তার উপন্যাসের পাণ্ডুলিপি দেখালেন। অনেক দিনের পাণ্ডুলিপি বলেই মনে হলো। আমায় বললেন, শোনাবো? একটু একটু করে পড়েন তিনি, আর আমি বসে বসে শুনি আর ঘাড় নাড়ি। মাঝে মাঝে বলেন, আপনার কেমন লাগছে? বলি, ভালোই লাগছে। ঘন্টাখানেক কেটে গেল। 30 বছর আগের বাংলায় লেখা মামুলি প্লট বলে মনে হবারই কথা আমার কাছে। ওসব খোঁজ, ওসব কৌশল অনেক পেছনে ফেলে এসেছি আমরা। পাঠক এই যুবক ও যুবতীকে কি চিনিতে পারিলেন? ইহারাই আমাদের নবকুমার ও ইন্দুমতি। বেলা যায় যায়, এতক্ষণে আমাদের আড্ডা বসেছে উদিন ভানু অফিসে। বন্ধু বান্ধব এসে গিয়েছে, চা চলছে। আমি উসকুস করি আর ঘন ঘন বাইরের দিকে উঁকি মারি। রামতারণবাবুর সেদিকে দৃষ্টি নেই। তিনি তন্ময় হয়ে দরদের সুরে পড়ে চলেছেন ইন্দুমতির পাণ্ডুলিপি। ইন্দুমতি কি একটা ফ্যাসাদে পড়েছে। ভালো করে বোধহয় জায়গাটা শুনিনি। এখন তার করুণ স্বভক্তি খুব দরদ দিয়ে উনি পড়ছেন। কি মুশকিলেই পড়া গেল। আজকের আড্ডা ফসকালো দেখছি। হঠাৎ দাঁড়িয়ে উঠে বলবো, আচ্ছা থাক, আমার কাজ আছে আজ। না, রামতারণবাবু কি মনে করবেন, তার চেয়ে শুনি বসে বসে। আর কখনো আসবো না। সন্ধ্যা হয়ে এলো ক্রমে, আর পড়া চলে না। রামতারণবাবু হেঁকে যেন কাকে বললেন, ওরে আলো একটা দিয়ে যা। আমি এই সুযোগে বলি, তাহলে আজ যাবেন? আগে হ্যাঁ, একটু দরকার আছে। কাল আসবেন? কোন সময় বলুন? সবটা শুনতে হবে তো, নইলে প্রকাশকদের কাছে বলবেন কি কেমন লাগছে। বাহ, চমৎকার। তাহলে কাল ধরুন এই 3টে এসে চা খাবেন। কাল কাল আবার ভবানীপুরে একটা কাজ ছিল। না না না, তা হবে না। একটা বই আরম্ভ করে মাঝে ফাঁক দিলে ইমপ্রেশন কেটে যায়। একটানা না শুনলে আসুন কাল, সময় খুব কম হাতে। অগত্যা রাজি হতে হলো। পরদিনও গেলাম। সেদিন খাতা শেষ হয়ে গেল। আমার সৌভাগ্য বলেই সেটা ধরতে পারতাম, যদি না রামতারণবাবু পড়ার শেষে খাতাখানা আমার ঘাড়ে চাপাতেন প্রকাশক খুঁজে দেওয়ার জন্যে। বললেন, তাহলে এইবার একটু ভালো করে চেষ্টা করুন। শুনলেন তো সবটা। এ ধরনের
বই আজকাল কেউ লিখতে পারবে না মশাই, নিজের মুখেই বলছি। তা আপনি যাই ভাবুন, অথর হলেই হলো না। আমার ভাবনা অবশ্য একটু ভিন্ন পথে গেল। এ যুগে চেষ্টা করলেও অমন বই লেখা যায় না ঠিকই। যুগের হাওয়া বদলেছে, রামতারণ বাবুর যুগ ৩৫ বৎসর পিছিয়ে পড়ে গিয়েছে। চেষ্টা করিনি তা নয়, সত্যি চেষ্টা করেছিলাম। প্রকাশকেরা হেসেই কথাটা উড়িয়ে দেয়, সোজা কথা শুনিয়ে দেয় অনেকে। কেন আমি বৃথা চেষ্টা করছি, ও বই চলবে না, লেখকের নাম নেই বাজারে। বললাম, কেন থাকবে না, এক সময় তার বইয়ের যথেষ্ট আদর ছিল। যখন ছিল তখন ছিল, এখন অচল। রামতারণ বাবুর সঙ্গে দেখা করতে সংকোচ হয়। অন্য চায়ের দোকানে চা খাই, গোলদিঘির ত্রিসীমানা মারাই না, কিন্তু একদিন তিনি আমার মেসে এসে হাজির। আমি ওকে দেখে একটু থতমত খেয়ে গেলাম। উনি বললেন, কি ব্যাপার, দেখিনি যে। আসুন, শরীর খারাপ, বেরোয়নি। বইখানার কতদূর কি হলো বলুন তো। আমার ছোট নাতনির অসুখ, কিছু টাকা বড় দরকার। কি কি বললে তাই বলুন। বড় বিপদে পড়ি। কেউ কিছুই বলেনি যে একথা তাকে শোনাতে আমার বড়ই বাঁধে। প্রবীণ লেখকের মনে সে রূঢ় আঘাত কেমন করে দিই। অবশেষে বললাম, একজনের সঙ্গে কথাবার্তা হচ্ছে। খাতা তারা নিয়ে নিয়েছে নাকি? না, খাতা আমার কাছেই। রামতারণ বাবু যেন দুর্ভাবনার দায় এড়িয়ে হাঁপ ছাড়লেন। প্রকাশকদের বিশ্বাস নেই, তারা অনেক সময় ভালো বই পেলে মেরে দেয়। আমি যেন খুব সাবধানে কাজ করি, অনেক সদুপদেশ দিলেন। আমি বেশ মন দিয়ে চেষ্টা করছি তো। ২-৩ জায়গায় ঘুরলাম, আরো রীতিমতো অনুনয় বিনয় করলাম ২-১ জায়গায়। তারা হেসে বলে, আপনি অমন করছেন কেন ওর জন্যে বলুন তো, ওর বই চলবে না। আপনার নিজের বই আছে, তাকে নিয়ে আসুন, কালই প্রেসে দিচ্ছি। একজন অনভিজ্ঞ লোক বই ছাপবার ব্যবসা করতে এলে মুর্শিদাবাদ জেলা থেকে আমার কাছে দিন কত ঘোরাঘুরি করলে, পয়সা বেশি নেই, কম টাকায় কাজ হাসিল করতে চায়। তাকে পাঠিয়ে দিলাম রামতারণ বাবুর কাছে। সে চেনে না বিশেষ কোনো গ্রন্থকারকে। আমার মুখে শুনলে রামতারণ বাবুর খ্যাতির কথা। ওর বাসার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলাম ওর কাছে। সন্ধ্যার পরে লোকটা এলো আমার বাসায়, খুব খুশি। মস্ত বড় অথর ধরিয়ে দিয়েছি তাকে। আমার কাছে সে কৃতজ্ঞ থাকবে চিরকাল নাকি? অত বড় একজন লোক, বঙ্কিমচন্দ্রের মতো খ্যাতি ছিল এককালে। ইংরেজি কাগজে পর্যন্ত নাম বেরিয়েছে, তাও এখনকার কাগজে নয়, চীন দেশের। বুঝলাম রামতারণ বাবু তার পুরনো কাগজপত্র, খাতাপত্র সব বের করেছিলেন এর সামনে। দিন ৫-৬ কেটে গেল, দুজনের কারোর সঙ্গে দেখা হয় না। মনে মনে আশা হলো রামতারণ বাবুর নৌকা ডাঙায় ভিড়েছে এতদিনে। পরদিন আমি রামতারণ বাবুর বাড়ি গেলাম। রামতারণ বাবু স্নান করে উঠেছেন সবে, ভিজে গামছা পরেই আমার সঙ্গে দেখা করতে এলেন। হাতে এক ডালা বড় কাপড় কাচা সাবান। বললেন, কে? ও আপনি? আমি বলি বুঝি সেই ভদ্রলোক? কে? ওই যাকে আপনি পাঠিয়েছিলেন, বেশ লোক। কি ঠিক হলো? বসুন, আমি কাপড় ছেড়ে এসে সব বলছি। চা দিতে বলি? না, এত বেলায়, আসুন আপনি। রামতারণ বাবুর মনে খুব স্ফূর্তি, ফিরে এসে আমার কাছে বসলেন। আমি বললাম, কি ব্যাপার বলুন? এখনই আসবেন উনি, আজ টাকা দেবার কথা।
কত পাকাপাকি হয়ে গেল? কত টাকায় মিটলো? 150 টাকা। দুজনেই বসে রইলাম অনেকক্ষণ, কেউ এলো না। আমি উঠে বাড়ি চলে এলাম। সেই প্রকাশকটি আমার কাছে দুপুরের পরে এসে হাজির। বললাম, আপনি গেলেন না ওখানে? কতক্ষণ বসেছিলাম আমরা। না মশাই, ওর বই নেব না। কেন? চলবে না, সবাই বারণ করছে। উনি সেকালের লেখক, ওর বই একালে বিক্রি হবে না। তবু আমি অনেক বোঝালাম, ফল বিশেষ কিছু হলো না। সেই যে চলে গেল, আর আমি তাকে কোনো দিন দেখিনি। এই ঘটনার পর 2-3 মাস কেটে গেল। রামতারণ বাবুর আর কোনো খবর পাইনি। সে চায়ের দোকানেও তিনি আর আসেন না। 3 মাস পর একদিন তার বাড়ি গেলাম। ওর নাতি আমায় বললে, আসুন, দাদুর বড় অসুখ, উনি আপনার কথা প্রায়ই বলেন, চলুন ও ঘরে। সে ঘরে গিয়ে দেখি রামতারণ বাবু মলিন শয্যায় শুয়ে চোখ বুজে রয়েছেন। রোগীর মতো চেহারা নয়, কিন্তু বেশ সৌম্য মূর্তি। পাশে একখানা খবরের কাগজ, বোধহয় কিছু আগে পড়ছিলেন। বিছানার পাশে একখানা বেঞ্চিতে ময়লা কাপড়ের ঘেরা টোপে পুরনো কয়েকটি বাক্স তরঙ্গ, দেওয়ালি ক্যালেন্ডার থেকে কাটা ছবি টাঙানো, কাঠের বাঁধাই সেকেলে আয়না একখানা। বিছানার পাশে একটা টুলে রামতারণ বাবু আমায় বসবার নির্দেশ করলেন। বললাম, কেমন আছেন এখন? ওই অমনি, বুড়ো বয়সের জ্বর, শরীরটা দুর্বল হয়ে পড়েছে। দেখে সত্যিই কষ্ট হলো। দারিদ্র্যের কালিমাখা হাতের ছাপ ঘরের আসবাবপত্রে, মলিন বিছানায় ছাড় পোকার ছোপ ধরা তক্তপোষে 30-35 বৎসর পূর্বের একজন নামকরা লেখকের এই পরিণতি দেখে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে খুব পুলকিত হয়ে উঠলাম না, বলাই বাহুল্য। এ কথা ও কথার পর রামতারণবাবু বললেন, আচ্ছা, এক জুয়া চোরকে পাঠিয়েছিলেন মশাই, এই বলে গেল টাকা নিয়ে আসছি, তারপর আর এলোই না। ও আমাকে ভেবেছে কি, আমার আমার সেখানে সেন লাইব্রেরির দোল গোবিন্দ সেন একদিন 30 টাকা নিয়ে খোসামত করেছে একখানা ছোট উপন্যাসের জন্য। এই 7-8 ফর্মা। আর ভাগ্য ভালো যে 150 টাকায় ওকে বই দিতে রাজি হয়েছিলাম। তা বুঝলো না ও। রামতারণ বাবুর ব্যথা কোথায় জানতে দেরি হয় না। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। উনি বললেন, আপনার সঙ্গে দেখা করেনি? অম্লান বদনে বললাম, কই না। হাম বাক্যতাকার, ওর কোনো পুরুষে প্রকাশক নয়। মুড়ি বেচড়ির যে একদর করে, সে আবার প্রকাশক। অনেক পাবলিশার দেখেছি আমি, বুঝলেন। আমার এখানে ধন্না দিয়েছে, বুঝলেন। নিশ্চয়ই তা হবে না। কত বড় নাম আপনার! রামতারণ বাবু আত্মপ্রসাদে প্রসন্ন হাসি হাসলেন। বললেন, সে আপনারা বুঝবেন মশাই, কারণ আপনারা লেখেন নিজেরা। ভালো হোক মন্দ হোক লেখেন তো। আমার রঙের গোলাম বইখানা পড়েছেন, দেখেছেন তো। ওর নাম চিরকাল থেকে যাবে। কি বলেন আপনি? তার বলতে, সেদিন এক বড় লোকের বাড়ি গিয়েছি, সেখানে আপনার রঙের গোলামের কথা উঠল। রামতারণবাবু আগ্রহের মাথায় বিছানা ছেড়ে সোজা হয়ে বসলেন ব্যগ্রভাবে। কোথায় কোথায়? ওই বালিগঞ্জে।
তারপর 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 ওরা বললে বইয়ের মতো বই একখানা, খুব ভালো বলছিল সবাই। আহ, বলতেই হবে যে মশাই, বলতেই হবে, এমন কৌশল করে রেখেছি ওর মধ্যে যে সব ব্যাটাকে ভালো বলতে হবে, কেঁদে বাজিয়ে দিতে হবে শেষের দিকে, কেমন না? হুম। সে আর ভগবান যেন আমায় ক্ষমা করেন। রামতারণ বাবুকে দেখে মনে হচ্ছিল তার রোগ অর্ধেক সেরে গিয়েছে। নিজের বইয়ে প্রশংসা শোনা অনেক দিন বোধহয় তাঁর ভাগ্যে ঘটেনি। সেদিন একটু পরে চলে এলাম। এই দিনটিকে থেকে কি জানি কি হলো, যখনই রামতারণ বাবুর কাছে গিয়েছি তখনই মাঝে মাঝে তিনি জানতে চাইতেন তার রঙের গোলাম সম্বন্ধে আর কোথাও কিছু শুনলাম কিনা। কি আগ্রহে জিজ্ঞেস করতেন কথাটা। আমায় সংবাদ দিতেই হতো। কখনো তার বইয়ের প্রশংসা শুনে এলাম বালিগঞ্জের কোনো ক্লাবে, কোনোদিন ট্রেনে, কোনোদিন তরুণ সাহিত্যিকদের আড্ডায়, কোনোদিন বা আমার কোনো বান্ধবীর মুখে। এরপরই তার অনুনয়ে অনুরোধ শুনতে হতো প্রায় প্রত্যেকবার। দেখুন না মশাই, বইখানার সেকেন্ড এডিশন যদি কেউ নেয় একবার উঠে পড়ে লাগতে হয়। এবার আপনি তো পড়েছেন, আপনি বলবেন তাদের বুঝিয়ে, কি বলেন? ভগবান জানেন, রঙের গোলাম নামধেয় কোনো উপন্যাস আমি চোখে দেখিনি। হয়তো রামতারণ বাবুর বাসাতে যাতায়াত করা উচিত ছিল না অত, কিন্তু না গিয়ে আমি পারতাম না। কেমন একটা টান অনুভব করতাম। প্রবীণ লোক অসহায়ভাবে রোগশয্যায় পড়ে আছেন। কখনো 2-5টা কমলালেবু, কখনো একটু মিছরি হাতে নিয়ে যেতাম। কিন্তু রামতারণ বাবু সবচেয়ে খুশি হতেন ভালো গুরুক তামাক নিয়ে গেলে। বৈঠকখানা বাজারের সাধনের দোকানের তামাক বড় পছন্দ করতেন। এরপরে ধীরে ধীরে রামতারণ বাবুর কাছে যাওয়া আমার কমে গেল। এমনিই হয়ে থাকে জীবনে, কিছু সময় ধরে এক এক লোকের রাজত্বকাল চলে। সে সময় পার হয়ে গেলে সারা জীবনেও আর হয়তো সে লোকের দেখা মেলে না। দেখা মিললেও প্রথম আলাপের দিনের উৎসাহ খুঁজে পাওয়া যায় না। রামতারণ বাবুকে সে চায়ের দোকানে আর অনেক দিন দেখিনি। 10-11 বছর কেটে গেল। এর মধ্যে আমার নিজের জীবনেও কত পরিবর্তন ঘটে গেল। কলকাতার অধিবাসী এখন আর আমি নই। গ্রাম দেশে বাড়ি করেছি, মাঝে মাঝে আসি যাই, এই পর্যন্ত। একদিন হেদর ধারের বেঞ্চিতে বসে একটু জিরোচ্ছি। পাশে একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন আমার আগে থেকেই। 2-1বার চেয়ে দেখে লোকটিকে চিনতে পেরে আমি একেবারে বেঞ্চি ছেড়ে প্রায় লাফিয়ে উঠলাম। বললাম, রামতারণ বাবু যে, চিনতে পারেন? রামতারণ বাবু খুব বুড়ো হয়ে গিয়েছেন, চেহারাও গিয়েছে অনেক বদলে। আমার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, ও আপনি? আবার ওর পাশে বসে পড়ি। এত দিনের অদেখা, অনেক কথাবার্তা হয়। উঠবার সময় বললেন, চলুন না আমার বাসায়, সেই ভীমঘোষের লেনেই আছে বাসা, ওখানেই বহুকাল কাটলো, এখন আর কোথায় বা যাব? আপনি তো ভুলেই গিয়েছেন একেবারে। গেলাম সেই পুরনো বাড়িতে। সেই পুরনো দিনের আসবাবপত্র ঠিকই আছে। মায় ঢোকবার দরজার সামনে সেই বেঞ্চিখানা পর্যন্ত। পরিবর্তনের মধ্যে রামতারণবাবু একটু স্থবির হয়ে পড়েছেন। নিজেও তুললেন সে কথা।
আর তেমন হাঁটাহাঁটি করতে পারি নে। হেতোটাতে গিয়ে বসি বিকেলটাতে, যাবই বা কোথায়? গেলে পয়সা খরচ, যা টানাটানির সংসার। আপনার বড় ছেলে কোথায় কাজ করছে? সে তো নেই আজ এই 8 বছর। ওই ছোট ছেলেটা কি একটা চাকরি করে, রেশন পায়, তাতেই কোনো রকমে। কিছুক্ষণ চুপ করে রইলাম। কি কথা বলি? রামতারণ বাবুই নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠলেন, ভালো কথা। আমি ওর মুখের দিকে চাইলাম। আমার রঙের গোলাম এর কথা আজকাল কেমন শোনেন টোনেন? লোকে বলছে কি, আধুনিক জেনারেশনের মত কি? ওরা ওটা বুঝতে পারবে, ওদের জন্যই ওটা লেখা। আমরা হচ্ছি অথর। বইয়ের কথা লোকে কি বলে না বলে সে তো আর আপনাকে বোঝাতে হবে না। আপনিও তো একজন। শীর্ণকায় অতি বৃদ্ধ ঔপন্যাসিক আমার সামনে। মিথ্যা গল্প ফাঁদি বলি, হ্যাঁ, মনে পড়ে গেল সেদিন ট্রামে দেখি আপনার বই নিয়ে দুই ভদ্রলোকের মধ্যে বেঁধেছে ঘোর তর্ক। কলেজের ছেলে বলেই মনে হয়, দুজনেই ভক্ত আপনার লেখার। তারপর উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হতেই হবে যে ওর মধ্যে এমন কৌশল করা আছে, কেঁদে ভাসিয়ে দিতে হবে শেষের দিকে যে। তা ভালো কথা, ওর সেকেন্ড এডিশনটার জন্যে একটু খাটতে হচ্ছে আপনাকে, বুঝলেন? আপনাকে বলবো না তো কাকে বলবো বলুন? অথরস্য অথরগতি নাম করা ওই বই বাজারের। তাহলে একটু দয়া করে। শীর্ণ হাত দুখানা দিয়ে রামতারণ বাবু আগ্রহে আমার ডান হাত চেপে ধরলেন। রামতারণ বাবুর এই জীবনগাথা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের এই উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তবে শ্রুতিশ্রবণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের বাংলা সাহিত্যকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো ক্লাসিক গল্প নিয়ে। আজ তবে আসি, সাহিত্যেই থাকুন।